হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আয়ান রেগে রূপসার কাছে আসে। রূপসা ভয়ে দৌড়ে পালাতে নিলেই আয়ান রূপসার হাতটা খপ করে ধরে দেওয়ালের সাথে আটকে ধরে। রূপসা ভয়ে ঢোক গিলে আয়ানের দিকে অসহায়ভাবে তাকায়। এই সব কিছু তোর প্ল্যান করা ছিল, তাই না? কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? মা বাবার মাথায় ঘুরতে যাওয়ার আইডিয়া ঢুকে দিবি আর আমি তোকে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে যাব, তাই তো? রূপসা আয়ানের কথা আর কিছুই বুঝতে পারছে না। সে কখন তার শ্বশুর শাশুড়িকে ঘুরতে যাওয়ার প্ল্যান বলল? তার কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? হাজিব। কি হলো, কথা বলছিস না কেন? তুই কি ভেবেই নিয়েছিস আমার পিছু ছাড়বি না? আমি তো বাবা মাকে কিছুই বলিনি। চুপ, একদম চুপ, অসভ্য মেয়ে। মিথ্যা বলা শিখে গেছিস, তাই না? কত সহজে মিথ্যা বলে দিছিস। তুই না বললে মা বাবা আমাকে ঘুরতে যাওয়ার কথা কেন বললো? হোয়াই? আমি আমি জানি না। জানিস না? তুই ইচ্ছে করে এইসব করিয়েছিস। ব্যাট ইউ নট না। তোর মতো মেয়েকে কোনোদিনও কাছে টেনে নেবো না আমি, কখনো না। অনেক সুন্দর মেয়ে আমার পেছনে পড়ে থাকে জানিস। তাদের সাথে আমি অল টাইম আড্ডা দিই, চুমুও দিই। আর কিছু বলার আগেই রূপসা আয়ানের মুখটা চেপে ধরে। রূপসার চোখ দুটো ভিজে যাচ্ছে, যা আয়ান স্পষ্ট বুঝতে পারছে। আপনি কি, হ্যাঁ, নিজের বউয়ের সামনে কেউ এসব বলে? আয়ান এক ঝটকায় নিজের মুখ থেকে রূপসার হাতটা সরিয়ে ফেলে। বউ? মাই ফুট। কিসের বউ রে? কিসের বউ? আমি কি তোকে বউ বলে মেনে নিছি নাকি মানতে পারবো? আর হ্যাঁ, কেউ না বলুক, আমি ঠিকই তোর সামনে এইসব কথা বলবো। যতদিন থাকবি সহ্য করতে হবে। যদি না পারিস তোর জন্যই ভালোই, চলে যা। রূপসার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যাব না আমি। ছেড়ে যাওয়ার জন্য তো আসিনি। তোদের মতো মেয়েদের খুব ভালো করেই চিনি। বাই দ্য ওয়ে, মা বাবা যখন বলছিল তুই তখন রাজি হয়েছিলি কেন? না করতে পারলি না? বলতে পারলি না তোর সমস্যা আছে, তুই যেতে পারবি না আমার সাথে? নিজেও তো না করতে পারতেন। আমি না করলে শুনবে না। তাছাড়া আমি বাবা মার মুখের উপর না করতে পারি না। তাহলে যা হবার তাই হবে। মানে? মানে আবার কি? আমরা বিকেলে যাবই যাব। তোর সাহস আছে বটে। থাকবেই তো। এখন ছাড়ুন, আমার কাজ আছে অনেক। আয়ান রেগে রূপসাকে ছেড়ে দেয়। বিকেলে আয়ান রুমে এসে দেখে রূপসা ড্রেসিং টেবিলের সামনে এসে গান গুনগুন করে গান গাইছে আর চোখে কাজল দিচ্ছে। আয়ান রূপসার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকায়। তার মাথায় কিছুতেই ঢুকছে না, এত সেজে মেয়েটা যাচ্ছে কোথায়? বাপের বাড়ি নয় তো? তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি এসেছেন, রেডি হয়ে নিন তাড়াতাড়ি। হোয়াট? সব সময় এত ওয়াট ওয়াট করেন কেন বলুন তো? আমরা ঘুরতে যাব তাই বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এর মধ্যে ভুলে গেলেন না কি? তার মানে তুই ঠিক করে রেখেছিস তুই যাবি? জি। আয়ান রেগে ওয়াশরুমে চলে যায়। এখন যেতে হবেই, আর কোনো উপায় দেখছে না সে। কারণ তার বাবা মাকে না করার মতো সাহস থাকলেও কোনোদিনও পারবে না তাদের মুখের ওপর না করতে। আয়ান রেডি হয়ে এসে দেখে রূপসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। রূপসা আজ কালো কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো এলোমেলোভাবে খোপা করা, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক, চোখে কাজল, গলার আর কানে হালকা জুয়েলারি। রূপসাকে দেখতে তো মাশাল্লাহ। আয়নও কালো শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, কালো জিন্স। কিন্তু অদ্ভুত ব্যাপার, দুজনের ড্রেসের রং মিলে গেল কি করে? আয়ন তো রূপসার ড্রেসটা প্রথমে ভালো করে খেয়াল করেনি, সে কি রঙের ড্রেস পরেছে তাও তো খেয়াল করেনি। আয়ন নিজ থেকেই আনমনে কালো রঙের ড্রেস পরে এসেছে। আরে বাহ, আমরা দুজন দেখি একই রঙের ড্রেস পরলাম। কি মিল আমাদের, তাই না? এই মুহূর্তে আয়নের ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে চেঞ্জ করে আসতে, কিন্তু সেটা কেমন দেখায় না, তাই দাঁতে দাঁত চেপে রূপসার বলা কথাগুলো হজম করছে। কি হলো, চলুন, যাব না আমরা? আয়ন কিছু না বলে হনহন করে বেরিয়ে পড়ে। রূপসা ও আয়নের পেছন পেছনে ছোটে। আয়ান গাড়িতে গিয়ে বসে, পাশের সিটে রূপসা। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই রূপসা ঝুঁকে পড়ে যেতে নাই। ইউ ননসেন্স, সিট বেল্টে বাঁধুনি কেন? আর এভাবে ঝুঁকে গেলে কেন হঠাৎ করে? কি জানি। হোয়াট এভার, সিট বেল্টটা বাঁধো কুইক। আসলে আমি তো বাঁধতে পারি না। হোয়াট? তুমি সিট বেল্টটাও বাঁধতে পারো না? তুমি কি এখন বাচ্চা শিশু যে বাধা শিখাতে হবে? উত্তরে রূপসা কিছুই বলে না, শুধু অসহায় মুখ করে আয়নের দিকে তাকায়। আয়ান না পেরে রূপসার কাছে গিয়ে সিট বেল্টটা লাগিয়ে দেয়। আয়ান রূপসার দিকে তাকাতেই রূপসার মুখের হাসিটা দেখতে পায়। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? না মানে এভাবে গাড়িতে করে ঘোরা হয়? তার চেয়ে বরং রিক্সা করে ঘুরতে পারতাম, অনেক ভালো লাগতো, অনেক মজা
বলতে বলতেই আয়নার দিকে তাকিয়ে দেখে আয়ান রাগী চোখে রূপসার দিকে তাকিয়েছে। যা দেখার সাথে সাথেই রূপসার মুখটা ভয়ে চুপসে যায়। যেভাবে নিয়ে যাচ্ছি চুপচাপ চলো, নয়তো এখানেই ফেলে রেখে যাবো যত সব। রূপসা আয়নের ধমক শুনে চুপ করে যায়। আয়ান একটা শপিং মলের সামনে এনে গাড়ি পার্ক করে। রূপসাকে বের হতে বলে রূপসা কিছুই বুঝতে পারছে না। তাদের তো ঘুরতে যাওয়ার কথা ছিল, ঘোরাঘুরি হয়ে গেলে শপিং, এখন তো দেখছি কিছুই হবে না। ধুর, এই অসভ্য লোকটার জন্য আনন্দটাই মাটি হয়ে গেল। ভেবেছিল ফুচকা আইসক্রিম কত কিছু খাবে, সব শেষ। রূপসা মনে মনে আয়ানকে হাজারটা বকা দিলেও মুখে কিছুই বলেনি। কারণ একটু আগে যা বলল, যদি সত্যি তাকে এখানে ফেলে রেখে যায় তখন কি হবে? ভা- ভাগ্য ভা আয়ান রূপসাকে নিয়ে শপিং মলে ঢোকে। রূপসা মনে মনে ঠিক করে কালকে তার বাড়িতে যাওয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনবে। আয়ান রূপসাকে একটা শপে নিয়ে যেতেই রূপসা শাড়ি দেখা শুরু করে। রূপসা কয়েকটা শাড়ি দেখে যাচ্ছে আর বারবার আয়ানকে জিজ্ঞেস করছে কোনটা বেশি সুন্দর। আয়ান বেচারা তো মহাবিরক্ত, তাও মুখে হাসির রেখা টেনে বলে যাচ্ছে সুন্দর সুন্দর, যার মানে সবগুলা শাড়ি সুন্দর। রূপসা বিচারিত পড়লো মহাবিপদে, কোনটা নেবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ আয়ান খেয়াল করলো দোকানের ছেলেটা বারবার রূপসার দিকে আর চোখে তাকাচ্ছে। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে ছেলেটা রূপসার শাড়ির ফাঁকে একটু পেট দেখা যাচ্ছে, সেখানেই তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই আয়ানের রাগটা সীমা ছাড়িয়ে যায়। ইচ্ছে করছে ছেলেটাকে মেরে তার দোকানেই পুঁতে ফেলতে, কিন্তু তা পারছে না। কোনো প্রকার ঝামেলা হোক তা সে চাইছে না। আয়ান এক হাতে রূপসার কোমর জড়িয়ে ধরে, আচমকা কোমরে হাতে স্পর্শ পেয়ে রূপসা যেন চমকে ওঠে। অবাক হয়ে আয়নের দিকে তাকাই, কারণ আয়ান রাগী চোখে রূপসার দিকে তাকিয়ে আছে। রূপসা কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। আয়ান শাড়িটা একটু টেনে রূপসার পেটটা ঢেকে দেয়। তারপর অগ্নিদৃষ্টিতে ছেলেটার দিকে তাকায়, এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে। রূপসাও বুঝতে পারে হয়তো তার কাপড় ঠিক ছিল না। তাড়াতাড়ি আয়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সব ঠিকঠাক করে নেয়। ছেলেটাও আয়নের চোখ দেখে অনেক ভয় পেয়ে যায়। বেচারার আত্মা যেন শুকিয়ে গেছে। রূপসা একটা শাড়ি কিনে বেরিয়ে পড়ে। আর কোনো কিছু কেনার সুযোগ না দিয়েই রূপসাকে এক প্রকার টেনে গাড়িতে উঠিয়ে দেয় আয়ান। নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। রূপসা বুঝতে পারছে আয়ান প্রচন্ড রেগে আছে, কিন্তু এতে রূপসারই বা দোষ কোথায়? সে তো ইচ্ছে করে কিছু করেনি, তাই না? আয়ান গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তায় একটা কথাও বলেনি রূপসার সাথে। রূপসাও বেশ ভয়ে ভয়ে আছে। বাড়িতে আসতেই আয়ানের মা অবাক হয়ে যায়। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি? ঘুরতে গিয়ে এত তাড়াতাড়ি আসে কেউ? এমনি মা, ভালো লাগছিল না তাই চলে আসলাম। বলেই হনহন করে নিজের রুমে চলে যায়। রূপসাও পেছন পেছন ছোটে। বেচারির ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। রূপসা ঘরে ঢুকে দেখে আয়ান বিছানায় শুয়ে আছে। ভয়ে ভয়ে রূপসা ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে এসে দেখে আয়ান ঠিক আগের মতোই বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। রূপসা ভাবে আয়ান হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু না। রূপসাকে অবাক করিয়ে দিয়ে আয়ান এক লাফে শোয়া থেকে উঠে বসে। চোখ দুটো লাল হয়ে আছে। রেগে কটমট করে রূপসার দিকে তাকায়। বাইরের লোকজনকে নিজের শরীর দেখানোর খুব ইচ্ছা তোমার, তাই না? আয়নের কথায় রূপসা কিছুটা রেগে যায়। কেউ কি ইচ্ছে করে এমন কাজ করবে? রূপসাও তো করেনি, মিস্টেক হয়ে গেছে মাত্র। কি হলো, কথা বলছো না যে? কি মনে করে নিজেকে বিউটি কুইন, তাই নিজের শরীর দেখানোর জন্য শাড়ি পরে গিয়েছিলে? আসলে আমি তো জানতাম না। আয়ন রূপসার দিকে এগিয়ে যায়। রূপসা ভয় পেয়ে চলে যেতে নিলেই আয়ন রূপসার কোমর চেপে ধরে একটানে কাছে নিয়ে আসে। এতটাই চেপে ধরেছে যে বেচারির মনে হচ্ছে কোমরের হাড় বুঝি ভেঙেই গেল। রূপসা অসহায়ভাবে আয়নের দিকে তাকায়। ইচ্ছে করছে তোমার পেটে সিগারেটের স্যাকা দিই, খুব শখ না নিজের ফর্সা পেট ছেলেদের দেখানোর? এসব কি বলছেন আপনি? আমি তো ইচ্ছে করে দেখাইনি। ভুলবশত শাড়িটা সরে গিয়েছিল। আসলে বিয়ের আগে কোনোদিন শাড়ি পরিনি, তাই এতটা ভালো করে পরতেও পারি না। যেটুকু পেরেছিলাম সব তো ঠিকই ছিল, কিন্তু কখন যে কাপড়টা সরে গিয়েছে বুঝতে পারিনি। শাড়ি পরতে পারো না, ভালো কথা। মার কাছ থেকে শিখে নিতে পারলে না? আর যখন শাড়ি পরে ঠিক রাখতে পারো না শাড়ি, তাহলে পরতে গেলে কেন? ভুল হয়ে গেছে, সরি। আয়ন এক ধাক্কায় রূপসাকে সরিয়ে দেয়। রূপসাও এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে নিচে চলে আসে। হঠাৎ দরজায় বেল বাজতেই রূপসা গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই রূপসা একটা ছেলেকে দেখতে পায়। দেখতে তো মাশাআল্লাহ অনেক কিউট। ব্লু কালারের শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে দামি ঘড়ি, চোখে কালো সানগ্লাস, মুখে মুচকি হাসি। এক কথায় অসাধারণ দেখতে।
হাতে তো লাগেজও দেখা যায়, আবার কিসের একটা প্যাকেটও। কিন্তু উনি কে? রুষা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা ভেতরে আসে। মাই সুইট ভাবি, কি ঠিক বললাম তো? ছেলেটার মুখে ভাবি ডাকটা শুনে রুষা চমকে যায়। ভাবি? কিন্তু আয়নের তো কোনো ভাই নেই। একজন ছিল, তিনি তো মারা গেছেন। রুষা তাকিয়ে দেখে পেছন থেকে আয়নের বাবাও দাঁড়িয়ে আছে। সবটা যেন রুষার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা উনি? ও হলো তোমার ছোট ভাই। এতক্ষণে আয়নের মাও চলে আসে। আয়নের মা আসতেই ছেলেটা আয়নের মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? ভালো মা, আর এখন তো আরো ভালো থাকবো তোমাদের কাছে পেয়ে। আয়নের মা ছেলেটার কপালে চুমু দেয়। রূপসা, ও আয়ানের ছোট ভাই আমান। কিন্তু মা, আপনি যে বললেন ওনারা দুই ভাই, অনেক ভাই, আর উনি? ওই যে বলেছিলাম না, সারপ্রাইজ। আমান বলেছিল ও যে আসছে কাউকে যেন না জানাই, তাই তোমাকে বলিনি। ও আচ্ছা। মা, ভাইয়া কোথায়? তোর ভাইয়া রুমেই আছে, যা গিয়ে দেখ। আমান এক দৌড়ে ওপরে চলে যায়। গিয়ে দেখে আয়ান ল্যাপটপে গভীর মনোযোগ সহকারে কিছু একটা করছে। আমান ধীরে ধীরে আয়নের কাছে গিয়ে পেছন ধরে চোখ ধরে। আয়ন ভাবে এবারও রূপসা তার সাথে দুষ্টুমি করছে। আয়ন প্রচন্ড রেগে যায়। আয়ন কোনো রকমে ল্যাপটপটা পাশে রেখে উঠে দাঁড়ায়। ইউ স্টুপিড গার্ল, কতবার বলবো এরকম ফাজলামো করবে না? তোমার সাহস হয় কি করে বারবার আমাকে টাচ করার? বেয়াদব কোথাকার, সোজা কথা বুঝতে পারো না তাই না? বারবার যে বলছি আমার ধারে কাছেও আসবে না, কথা কানে যায় না না? আয়ন আরো কিছু বলতে যাবে, তার আগেই তার চোখটা ছেড়ে দেয়। আয়ন রেগে পেছন ফিরে তাকিয়ে দেখে আমান। আয়ন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার আদরের ছোট ভাইটাকে চোখের সামনে দেখছে। অবশ্য তার আদরের বলে ভুল হবে। আমানকে অনিকও অনেক ভালোবাসতো। লেখাপড়ার জন্য আমান দেশের বাইরে চলে গিয়েছিল। অনিকের মৃত্যুর কথা শুনে অবশ্য একবার এসেছিল, পরে আবার চলে যায়। আমান? বলে আমানকে জড়িয়ে ধরে। আমানও জড়িয়ে ধরে। কেমন আছো ভাইয়া? ভালো। তুই কবে আসলি? তুই জানাসনি কেন আমাকে আসবি যে? তোর নিশ্চয় আসতে অনেক সমস্যা হয়েছে রাস্তায়। একা একা আসতে গেলি কেন বলতো? আরে ভাইয়া, এত ব্যস্ত হয়েও না তো। আমাকে তো বাবা আনতে গিয়েছিল বুঝলে। তাছাড়া বাবা গাড়ি নিয়ে গিয়েছিল, ড্রাইভার আঙ্কেলও ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। যাক, এটা নিশ্চয়ই তোর সারপ্রাইজ প্ল্যান। একদম। কেমন লাগলো ভাইয়া? ফাজিল কোথাকার, তুই বলবি তো নাকি? যদি পথে কোনো সমস্যা হতো তখন? আচ্ছা বাদ দাও। ভাইয়া, একটা কথা বলো তো, তুমি ভাবির সাথে কি এইরকম বিহেভ করো? আয়ন কি বলবে বুঝতে পারছে না। তখন আমানকে রূপসা ভেবে তো অনেক কথাই বলে দিল। এবার কি বলবে? কি হলো ভাইয়া, বলো। চুপ করে আসো যে। না এমনি। কারণটা কি জানতে পারি না? দেখ, আমি কোনো মেয়ের প্রতি আসক্ত হতে চাই না। মা বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু পারিনি। ভাইয়া, তুমি কি অনিক ভাইয়ার কথা বলতে পারোনি? এটা তো ভোলার মতো না। দেখো ভাইয়া, এতটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে। ভাবি ওই মেয়েটার মতো নিচু মানসিকতার নাও হতে পারে। মাও আমাকে বলেছে তুমি নাকি ভাবিকে মেনে নিতে পারছো না। কিন্তু কেন ভাইয়া? ভাবি কি করেছিল? সবাই তো এক না, তাই না? তাহলে তাকে বিশ্বাস করতে ক্ষতিটা কি, বলবে প্লিজ? আমান, তুই সবে এসেছিস, এখন যা ফ্রেশ হয়ে রেস্ট নে। আমান ভালো করেই বুঝতে পারে আয়ান তার কথাটা এড়িয়ে যাচ্ছে। তাই আমান আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। আয়ান খাটে বসে পড়ে। কিছুতেই পারছে না রূপসাকে মেনে নিতে। কিন্তু এটা তো সত্যি, রূপসার কোনো দোষ নেই। সে তো ওই মেয়েটার মতো খারাপ না। কিন্তু মানুষের মন বদলাতে আর কতক্ষণই বা লাগে। রাতে সবাই একসাথে বসে ডিনার করছে। শুধু আয়নের মা আর রূপসা বসেনি। আয়নের মা বারবার রূপসাকে জোর করলেও সে খেতে বসেনি। তার একটাই কথা, সবসময় সবার খাওয়া শেষ হলে সে তার শাশুড়ি মার সাথে বসে খাবে। আয়ানের মাও রূপসার এই ভালোবাসা নামক জেদের কাছে হার মানে। আয়ান, কাল তো তুমি আর রূপসাতে বাড়িতে যাবে, তো সব গুছিয়ে নিও কেমন? বাহ, আমার যেতে মানা আছে বুঝি? এমা, তা কেন হবে? তুমিও আমাদের সাথে যাবে ভাই, কোনো মানা নেই। এই তো পারমিশন পেয়ে গেলাম তাহলে। দেখিস ওইখানে আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে বসিস না যেন। তুই তো আবার ঝামেলা বাড়ানোর জন্য ওস্তাদ। ওহো মা, আমি কি এখনো ছোট আছি বলো? এখন তো গন্ডগোল বাঁধানোর প্রশ্নই আসে না। হ্যাঁ, তাই যেন হয়। সবার খাওয়া শেষ হলে যার যার রুমে চলে যায়। রূপসা আর আয়নের মাও খেয়ে রুমে চলে আসে। রূপসা রুমে এসে দেখে আয়ন ফোন টিপছে। বলছিলাম যে আপনার কি কি গুছিয়ে রাখতে হবে বলুন, আমি রেখে দিচ্ছি। আয়ন বিরক্ত নিয়ে রূপসার দিকে তাকায়। এই মেয়ে এমন ভাব দেখাচ্ছে
যেন ফরজের নামাজের পরই বেরিয়ে যাবে। আমরা কাল কখন যাব? আই মিন কয়টার সময় বের হব? এই ধরুন দুপুরের দিকে। তাহলে সকাল থেকে বসে বসে কি করবে তুমি? আমার মাথার চুল ছিঁড়বে। রূপসা আয়ানের কথায় বেকুব হয়ে গেল। কিছুই বুঝতে পারছে না আয়ানের এমন কথা বলার কারণটা কি। আপনার আপনার মাথার চুল কেন ছিঁড়বো? তাহলে এখন গোছানোর কথা বলছো কেন? সকালে পারবে না গোছাতে? হ্যাঁ। আয়ান আর কিছু বলে না, রূপসাও চুপচাপ থাকে। আয়ানের কথা অনুযায়ী কাল সকালেই গুছাবে বলে ঠিক করে। সকালে রূপসা উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। আগের দিনের মতো আজও রূপসা সবার আগেই ওঠে। সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পরই আয়ান আমান সহ সবাই চলে আসে। মা, সব গুছিয়ে রেখেছো তো? রূপসা আয়ানের বাবার কথা শুনে অসহায়ভাবে আয়নের দিকে তাকায়। মিথ্যা বলতে তার মন সায় দিচ্ছে না, তাই সত্যিটাই বলে দেয়। না বাবা, এখনো হয়নি, তবে করে নিব। হ্যাঁ, এখনই করে নাও, নয়তো পরে কিছু ফেলে যাবে ভুলে। ঠিক আছে বাবা। ভাবি, তোমার বাসার অ্যাড্রেসটা দাও তো। আমানের কথা শুনে সবাই অবাক হয়ে আমানের দিকে তাকায়। কিরে, তুই তো বললি আজ ওদের সাথে যাবি, তাহলে অ্যাড্রেস নিয়ে আবার কি করবি শুনি? আজ গেলেই তো দেখতে পারবি, তাই না? ও না মা, আসলে হয়েছে কি জানো, আমি ভাইয়ার বাইকটা নিয়ে আগে চলে যাব, তারপর না হয় ভাই আর ভাবি একসাথে গাড়িতে করে যাবে। কেন? তুমি আমাদের সাথে গেলে প্রবলেমটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আছে মেরি বাদার আছে। আমি তোমাদের সাথে গিয়ে তোমাদের পাইপ সিস্টেম নষ্ট করব নাকি? না ভাইয়া, এমনি আমার গাড়িতে করে সমস্যা হয়। কি সমস্যা শুনি? ও তুমি বুঝবে না, থাক বাদ দাও। ভাবি, তুমি আমাকে অ্যাড্রেসটা দিও তো, কিন্তু কেমন? আচ্ছা ভাই, দিব। ব্রেকফাস্ট শেষ করে রূপসা রুমে গিয়ে গুছিয়ে নেয়। দুপুরের দিকে ফ্রেশ হয়ে রেডি হয়। রূপসা গতকালের কেনা শাড়িটা পরেছে, তবে তার উপরে অবশ্য বোরখাও পরেছে। কারণ সে চায় না আয়ান কোনোভাবে তাকে খারাপ ভাবুক। সে সবসময়ই আয়ানের কাছে ভালো হয়ে থাকতে চায়, আয়ানের পছন্দ মতোই চলতে চায়। আয়ান রুমে এসে তাকে রূপসা নিকাব বাঁধছে। আয়ান কিছুটা অবাক হয়ে যায়। হয়েছেটা কি মেয়েটার? কোথাও বের হলে একদিন শাড়ি পরে তো একদিন বোরখা। আপনি রেডি তো? হ্যাঁ, তুমি কি এভাবেই যাবে নাকি? কেন, কোনো সমস্যা? না, সমস্যা হতে যাবে কেন? ইট ইজ ওকে। হুম, চলুন। ভাই বোধহয় এতক্ষণে বেরিয়ে পড়েছে, আমরাও এগোই। রূপসা আর আয়ান তার দুজনই আয়ানের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আয়ান ড্রাইভিং সিটে বসে, পাশের সিটে রূপসা। অবাক হওয়ার মতো কাণ্ড, রূপসা আজ সিটে বসেই কত সুন্দর করে সিট বেল্টটা বেঁধে নিল। এটা কিভাবে সম্ভব? কাল তো রূপসা বলেছিল সে সিট বেল্ট বাঁধতে পারে না, আর আমি যখন লাগিয়ে দিয়েছিলাম তখন তো ও খেয়ালও করেনি। তাহলে আজ কিভাবে বাঁধলো? আয়ান কিছুক্ষণ ভ্রু কুঁচকে রূপসার দিকে তাকিয়ে থাকে। রূপসা আয়নের দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? আয়ান মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছুদূর অতিক্রম হওয়ার পরই আয়ান রূপসাকে প্রশ্ন করে, একটা কথা বলো তো, আজ এই পোশাকে বের হলে তো কাল শাড়ি পরে কেন গিয়েছিলে শপিং মলে? নিজের বাড়িতে যাচ্ছ এত সুন্দর করে, আর শপিং মলে এত এত মানুষ, তুমি শাড়ি পরে কেন গেলে? আজকেও তো শাড়ি পরেই আসতাম, কিন্তু আপনি যেহেতু পছন্দ করেন না, তাই আর কি। বাহ, আমার পছন্দ গ্রুপ তো দেয় দেখছি। এইসব জানা আছে, কয়েকদিন গেলেই সব গ্রুপ তো শেষ। মনে মনে। কি হলো চুপচে? না, এমনি। আয়ান চুপ করে যায়, সাথে রূপসাও। বাকি পথটা আর কেউই কোনো কথা বলে না। হঠাৎ দরজায় বেল বাজার শব্দ শুনে রূপসার মা বলে, রাইসা, দেখ তো কে এসেছে। রাইসা রূপসার ছোট বোন। আর কে মা? নিশ্চয়ই আপুরা চলে এসেছে। রাইসা দৌড়ে গিয়ে দরজা খুলে শক খায়। দরজার সামনে একটা ছেলে দাঁড়ানো, ফর্সা গায়ের রং, তার মধ্যে আবার অ্যাশ কালারের শার্ট, ব্ল্যাক কালারের জিন্স, কালো সানগ্লাসটা বুকে আটকে রেখেছে, চুলগুলো সিল্কি। কিন্তু এই সুদর্শন পুরুষটাকে, সেটাই মনে মনে ভাবছে রাইসা। হঠাৎ ছেলেটার হাতের তুড়িতে ধ্যান আসে রাইসার। কাকে চাই? হুম হুম। আপাতত তোমাকে। ছেলেটার কথা শুনে রাইসার চোখ দুটো বড় বড় হয়ে যায়। অবাক করা চোখে ছেলেটার দিকে তাকায় সে। মুখে তার বিরক্তির ছাপ, পাশাপাশি রাগও আছে। ইচ্ছে করে উড়াধুরা ধুলাই করতে ছেলেটাকে। ফাজলামি করছেন কেন আপনি? কে আপনি? কোত্থেকে এসেছেন বলুন? আরে, আপনি কি সামান্য আপ্যায়নটুকুও জানেন না নাকি? কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে আসতেও বলছেন না, বাইরে দাঁড় করে রেখেই প্রশ্ন করা শুরু করে দিলেন। এর মধ্যে রূপসার মা চলে আসে। কি রে রাইসা, তুই কার সাথে ঝগড়া করছিস?
তোর এই একটা স্বভাব জানিস তো, যেখানেই যাবি ঝগড়া না বাঁধিয়ে তোর শান্তি নেই। উফ, মা, আমি কি করলাম? দেখো না, এই লোকটা কোত্থেকে এসে কি না কি বলেই যাচ্ছে। রূপসার মা দরজার সামনে আসতেই ছেলেটা রূপসার মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আন্টি, আমি আয়ানের বড় ভাই, রূপসা ভাবির দেবর। ও মা, দেখেছো, আসলে তুমি বিয়েতে বোধহয় আসোনি, তাই চিনতে পারছিলাম না। ভেতর আসো বাবা। রাইসা আমানের কথা শুনে টাসকি। রাইসা, তুইও না, এভাবে ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রাখলি কেন? তো কি করব? চিনি না জানি না, ওনাকে কি মাথায় নিয়ে নাচবো নাকি? হুম, আগে বললেই তো হতো আপুর দেবর। তুই যা তো, ওর জন্য আগে শরবত বানিয়ে আন, যা। যাচ্ছি। বাবা, তুমি একা আসলে যে? রূপসা আর আয়ান বাবা তো। আন্টি, আমি আসলে ভাবির কাছ থেকে আপনাদের বাসার ঠিকানা নিয়ে বাইকে করে চলে এসেছি একাই। ভাই আর ভাবি আসছে বোধহয়। ও, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো তাহলে। রাইসা কিচেনে এসে আমানের জন্য শরবত বানাচ্ছে আর মনে মনে আমানকে হাজারটা অদ্ভুত বকা দিয়ে যাচ্ছে। ইচ্ছে তো করছে এই ব্যাটার শরবতে 100 চামচ মরিচ মিশিয়ে দেই। অসভ্য ফাজিল লোক কোথাকার, এসে পরিচয় না দিলে চিনব কি করে? হুম, এতে কি আমার দোষ? হুম, এই ব্যাটার জন্য মায়ের কাছ থেকে বকা শুনতে হয়েছে। রাইসা শরবত বানিয়ে নিজেই আমানের কাছে নিয়ে যায়। গিয়ে দেখে তার মা নেই। ও বাবা, মা কই গেল? এখানেই তো ছিল। তাহলে এই ব্যাটার সামনে গেলেই রাগ উঠবে, আবার ভয়ও করছি। কি করি? ধুর। রাইসা শরবতটা আমানের সামনে রাখে। আমান একটা মুচকি হাসি দিয়ে শরবতটা হাতে নেয়। এক চুমুক খেয়েই বলে ওঠে। শরবতটা কিন্তু তোমার মতো মিষ্টি। আমানের কথা শুনে রাইসা তেলে ভাজা বেগুন হয়ে যায়। ইচ্ছে করছে এই ছেলেটারে দিয়ে ফুটবল খেলতে। শরবত তো মিষ্টি হবে, এটা আবার বলার কি আছে শুনি। উফ, মরিচ দিলেই ভালো হতো। জাল শরবত খেতে চেয়েছিল বোধহয়, যত সব। রাইসা কিছু না বলেই ভেঙচি কেটে চলে আসে সেখান থেকে। আমার রাইসার ভেঙচি কাটা দেখে হেসে দেয়। কিছুক্ষণ পরই রূপসা আর আয়ান ও চলে আসে। রাইসা তো মহা খুশি তার বোনকে পেয়ে। উফ, আপু, তুমি এসেছো? জানো, আমার পেটের ভেতর কত কথা ঘুরঘুর করছে। তোমাকে না বলা অবধি শান্তি পাবো না গো। আচ্ছা বাবা, শুনবো, সব কথাই শুনবো। সবাই ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে নেয়। রূপসা বেচারি অনেক ক্লান্ত, খেয়ে নিজের রুমে গিয়ে ধপাস করে শুয়ে ঘুম দেয়। আয়ান কিছুক্ষণ নিচে থেকে তারপর রুমে আসে। রুমে এসে আয়ান পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। খুব সাজানো গোছানো রুমটা দেখে বোঝা যায় রূপসা এলোমেলো কিছু পছন্দ করে না। আয়ান আরো অবাক হয় রূপসাকে দেখে। কিরকম বাচ্চাদের মতো ঘুমিয়েছে, চুলগুলোও চোখে মুখে পড়ে আছে। আয়ান আচমকায় রূপসার মাথার কাছে বসে হাত দিয়ে রূপসার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। রূপসা একটু নড়ে চড়ে উঠলেই আয়ান সেখান থেকে উঠে ব্যালকনিতে চলে আসে। ব্যালকনিটাও অনেক সুন্দর, বিশেষ করে নানান রঙের ফুলগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। রূপসা ডিনার শেষে সোজা রাইসার রুমে চলে আসে। আপু, আজ কিন্তু আমার ঘরেই থাকবে কেমন? অনেক কথা জমে আছে তোমার জন্য। আচ্ছা থাকবো, এখন এদিকে এসে বসো। রাইসা এসে রূপসার পাশে বসে। জানো আপু, তোমার দেবরটা না একটা বাঁদর। মানে? মানে ওই ছেলেটা আজ তো একটা বেয়াদব। জানো, ও এসেই মার কাছ থেকে আমাকে কতগুলো বকা খাইয়েছে। কি করেছে ও? রাইসা রূপসাকে সবটা বলে। রূপসা শুনে তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তুমি হাসছো? হুঁ, এই বাঁদরটাকে কে বলেছে আমাদের বাড়িতে আসতে? হুম হুম। আহ রাইসা, ও আমাদের গেস্ট, তুই এরকম কথা বলছিস কেন? রাইসার অসহায় মুখ করে রূপসার দিকে তাকাই। আমি বা কি করব বলো? ওই ছেলেটা এসেই যদি বলে দিত তোমার দেবর হয়, তাহলে কি আমি ওকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখতাম বলো? আচ্ছা বাবা, হয়েছে, এবার বল, পড়াশোনা ঠিকমতো করছিস তো, নাকি আমি নেই বলে সব কিছুতে অবহেলা শুরু হয়ে গিয়েছে? না আপু, সব ঠিক আছে। রূপসা আর রাইসা অনেকক্ষণ যাবৎ গল্প করে। একসময় রাইসা ঘুমিয়ে পড়ে আর রূপসাও নিজের রুমে চলে আসে। হঠাৎ মাঝরাতে রাইসার পানি পিপাসা লাগলে টেবিলে রাখা গ্লাসটায় দেখে এক ফোঁটাও পানি নেই।
বের হতে ইচ্ছে না থাকা সত্ত্বেও পানির পিপাসায় বের হতেই হলো। পানি নিয়ে নিজের রুমের পাশে আসতেই কেউ রাইসার হাত চেপে ধরে। রাইসা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে হাত পা কাঁপছে তার। এত রাতে কে তাকে ধরতে যাবে আবার? রুকসা তো সেই কখন চলে গেছে। তাহলে রাইসা ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। আ- আ- আপনি? ওই সময় ভাবির সাথে কি বলছিলে? কি বললাম? এই রে, এই বেটা কি আমাদের কথা শুনে নিল নাকি? হুম? কিন্তু ঘরে তো আমি আর আপু ছাড়া কেউই ছিল না। তাহলে নিশ্চয়ই আর পেতেছিল। ফাজিল পোলা। কথা বলছো না কেন? আসলে এতই যদি তোমার প্রবলেম, তাহলে যখন দরজা খুলে আমাকে দেখেছিলে তখনই বলতে পারতে, আমি চলে যেতাম। ভাবির কাছে আমার সম্পর্কে যা নয় তা বলতেছো। আমি তো এমনি বলেছিলাম। ওকে, আমি কাল সকাল সকালই চলে যাব। ইভেন কেউ ঘুম থেকে ওঠার আগেই চলে যাব। নাও হ্যাপি? বলে আমান হনহন করে নিজের রুমে চলে যায়। আসলে রুকসা আর রাইসা যখন কথা বলছিল, আমানও চেয়েছিল তাদের সাথে বসে আড্ডা দিতে। ভেবেছিল আয়ানও হয়তো এখানে আছে। কিন্তু আমার রুমে ঢোকার আগেই রাইসার কথাগুলো শুনতে পায়। তারপর সেখান থেকে নিজের রুমে ফিরে যায়। রাইসার এখন নিজের ওপরই অনেক রাগ হচ্ছে, কেন যে এইসব বলতে গেল। এখন তো মার কাছেও বকা শুনবে, আপুর কাছেও বকা শুনবে, আর উনি উনি তো ফুল বুঝবেই। রাইসা এক বালতি কষ্ট নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এক বালতি কষ্ট পেয়ে বেচারির পানির পিপাসাটাই চলে গেছে। এদিকে রূপসা রুমে এসে দেখে আয়ান সোফায় শুয়ে আছে। রূপসা কিছুক্ষণ চুপ করে থেকে আয়ানকে দেখে, তারপর আস্তে করে আয়ানকে ডাকতে থাকে। এই যে উঠুন, বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি বরং রাইসার রুমে চলে যাই। এখানে আপনি ঘুমাতে পারবেন না। উঠুন না। অনেকক্ষণ ডাকার পরও আয়ান কোনো সাড়া দেয়নি। কে জানে রূপসার ডাক কি তার কানে পৌঁছায়নি, নাকি ইচ্ছে করেই রূপসাকে ইগনোর করছে। রূপসা উপায় না পেয়ে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ে। সকালে জানালার ফাঁক দিয়ে হালকা রোদের স্পর্শে ঘুম ভাঙে রূপসার। ঘুম ঘুম চোখে উঠে বসে। বিছানার পাশে তাকিয়ে আয়নকে দেখতে না পেয়ে সোফায় তাকায়। আয়ন এখনো ঘুমাচ্ছে। তার মানে কাল রাতে আয়ন সোফাতেই শুয়ে ঘুমিয়েছিল, বিছানায় আর আসেনি। সোফায়ও কি ঘুমানো যায়? আমিও তো একদিন শুয়েছিলাম সোফায়, সারা রাত ঘুমাবো কিভাবে? ঘন্টাখানেক পরেই তো ধপাস করে ফ্লোরে। আহা, কোমরটায় যে কি ব্যথাটাই না পেলাম। আচ্ছা, উনিও কি রাতে পড়ে গিয়েছিল? কি জানি বাবা, ছেলে মানুষ তো সবকিছুই পারে। ইস, উনি যদিও পড়ে গিয়ে থাকেন তাহলে তো আমাকে বলবেই না লজ্জায়। আমিও তো পড়ে যখন কোমরে ব্যথা পেয়েছিলাম, মাকে বলছিলাম না। তখন মা আমায় কি জেরাটাই না করলো। হ্যাঁ, আইডিয়া, ওনার কাছ থেকেও জোর করে সব জানতে হবে। যতই হোক, আমি তো ওনার বিয়ে করা বউ। যেই ভাবা সেই কাজ। রূপসা ঝড়ের গতিতে আয়নের কাছে গিয়ে আয়নকে ধাক্কাতে শুরু করে। এই যে শুনছেন, উঠুন না। আয়ন রূপসার চিৎকারে আর ধাক্কায় উঠে বসে পড়ে। চোখে মুখে তার বিরক্তির ছাপ। এভাবে চেঁচাচ্ছ কেন, ইডিয়েট কোথাকার? চেঁচাবো না তো কি করবো শুনি? আগে আপনি বলুন কোথায় ব্যথা পেয়েছেন, বলুন জলদি। হোয়াট? আপনি রাতে সোফায় ঘুমিয়েছিলেন তো? হ্যাঁ তো? তো মানে? আমিও একদিন সোফায় শুয়েছিলাম। জানেন, কিছুক্ষণ পরে ধপাস করে ফ্লোরে পড়ে গিয়ে কি ব্যথাটাই না পেয়েছিলাম। মা গো! আয়ন রূপসার কথা শুনে রেগে যায়। এত বড় মেয়ে কিরকম অদ্ভুত টাইপ আচরণ করে দেখো। ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দিই। যত সব। বলুন কোথায় ব্যথা পেয়েছেন। সবাই তোমার মতো ইডিয়েট না, বুঝলে? বলে হন করে ওয়াশরুমে ঢুকে পড়ে। যা বাবা, উপকার করতে আসলেও দোষ। হ্যাঁ। এদিকে রাইসা সকালে উঠেই আমানের রুমে উকি মারে। এ কি, রুম তো খালি। তার মানে ব্যাটা সত্যি চলে গিয়েছে। হুম, যাক যাক, আমার তাতে কি। রূপসা আর আয়ান একসাথে নিচে নামে ব্রেকফাস্ট করতে। খাবার টেবিলে আমানকে দেখতে না পেয়ে রূপসা বলে, ভাই কোথায়? তোর মাথাটা কি গেল নাকি? ভাই আসবে কোথা থেকে? আমরা শুধু দুই বোন, ভুলে গেলি নাকি? চুপ কর, যত সব আজাইরা কথা। আমি আমান ভাইয়ের কথা বলছি। রাইসা আমানের কথা শুনে চুপ মেরে যায়। রূপসা টেবিল ছেড়ে উঠে আমানের রুমে গিয়ে দেখে আমান নেই। গেল কই? আয়ান ফোন হাতে নাই আমানকে ফোন দেবার জন্য। তার আগেই দেখে আমানের মেসেজ। ভাইয়া, আমি বাড়িতে চলে আসছি। আসলে অনেক দিন পর দেশে এসেছি তো, তাই সবার সাথে দেখা করতে হবে। অনেক কাজও আছে। তোমাদের সাথে তো একদিন কাটালাম, তাই চলে আসছি। আয়ান মেসেজটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমান ভাই তো রুমে নেই।
আমাদের নাকি কিছু কাজ আছে, তাই ও চলে গেছে। ওহ, কিন্তু খাওয়া দাওয়া করেও তো যেতে পারতো। কাজ পড়ে গেছে। রূপসা আর কথা না বাড়িয়ে খেতে বসে। দুদিন পর আয়ান আর রূপসা বাড়ি চলে আসে। সারা বেলা রূপসা তার শাশুড়ি মায়ের সাথে গল্প করে কাটিয়ে দেয়। বিকেলের দিকে ছাদে যায়। রূপসা ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। আবহাওয়াটাও কেমন হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। রূপসার ধারণাটাই ঠিক। কিছুক্ষণ পরেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রূপসা রুমের দিকে পা বাড়িয়েও যায় না। এই মুহূর্তে তার যেতে ইচ্ছে করছে না। বৃষ্টিতে ভিজতে মন চাইছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। রূপসার খুশি আর দেখে কে। দু হাত ছড়িয়ে বৃষ্টি উপভোগ করছে সে। কতদিন ধরে যে এত আনন্দ করে বৃষ্টিতে ভিজতে উপভোগ করতে পারে না, তার কোনো হিসেব নেই। আজও হয়তো পারত না যদি তার মার কাছে থাকতো। বৃষ্টিতে ভেজার নাম নিলেই সেই একই কথা, রূপসা একদম বৃষ্টিতে ভিজতে যাবে না, ঠান্ডা লেগে যাবে তো। কিছুদিন আগেও এমন শ্বাস ছিল, সে কিন্তু হাত মার কাছে থেকে দূরে। ভাবতেই কষ্ট অনুভব করছে রূপসা। বৃষ্টির আনন্দও পারেনি তার চোখের কোণে আসা পানিটা আটকাতে। অনেকক্ষণ ধরেই আয়ন রূপসাকে খুঁজে যাচ্ছে। কেন খুঁজছে তা জানা নেই। আয়ন রুম থেকে বের হয়ে নিচে আসে, নিজেও রূপসাকে পায় না। তারপর তার মায়ের রুমে যায়, কিন্তু সেখানেও রূপসা নেই। আয়ন এবার একটু চিন্তায় পড়ে যায়। হঠাৎ তার মাথায় এলো ছাদের কথা। হ্যাঁ, রূপসা নিশ্চয়ই ছাদে আছে হয়তো। আয়ন দ্রুত পায়ে ছাদে পৌঁছে যায়। তার ভাবনাটাই ঠিক। রূপসা চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজছে। পরনের পাতলা তাঁতের শাড়িটা ভিজে পুরো লেপ্টে গেছে তার ফর্সা শরীরটার সাথে। আয়নের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখছে। আয়ন ধীর পায়ে রূপসার দিকে এগিয়ে যায়। কোমরে কারো হাতের স্পর্শ আর ঘাড়ে কারো ঠোঁটের পরশ পেয়ে চমকে ওঠে রূপসা। সাথে সাথে ছিটকে সরে যেতে চাইলেই কেউ তাকে আরো চেপে ধরে। বেচারির তো ভয়ে দম যায় যেই অবস্থা। কে এলো এখানে? এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে নাকি? বোধহয় নিজের বউ ভেবে জড়িয়ে ধরেছে। আজকাল মানুষের চোখ যে কোথায় রাখে কে জানে। রূপসা একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেই লোকটা বলে, এত নড়াচড়া করছো কেন? রূপসা যেন স্তব্ধ হয়ে যায়। হে তো আয়ান। আয়ান তার এতটা কাছাকাছি, ভাবতে এসে পুরো ফিস্ট হয়ে যাচ্ছে। রূপসার হার্টবিটটাও যেন অনেক ফাস্ট হয়ে যায়। আয়ন রূপসার ঘাড়ে হালকা একটা চুমু দিতেই রূপসা কেঁপে ওঠে। দু হাত দিয়ে নিজের শাড়িটা খামচে ধরে রাখে। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ আয়নের ঘোর কাটে। এক ধাক্কায় রূপসাকে দূরে সরিয়ে দেয়। রূপসা ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যায়। আয়নের নিজের ওপর এখন প্রচন্ড রকমের রাগ হচ্ছে। নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। এসব কি করছিল সে? রূপসা ছলছল চোখে আয়নের দিকে তাকায়। আয়ন সেদিকে পাত্তা না দিয়ে রূপসাকে ছাদে রেখেই নিচে নেমে আসে। রূপসার চোখের পানি যেন বাঁধ মানছে না। অনেক কষ্ট হচ্ছে তার। আয়ন কাছে এসেও দূরে ঠেলে দিচ্ছে। একবারও বুঝতে পারছে না আমি আয়নকে কতটা ভালোবেসে ফেলেছি। রূপসা আরো অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে চোখের পানি ফেলে। আয়ন রুমে এসে ওয়াশরুমে চলে যায়। তারপর চেঞ্জ করে এসে ধপ করে খাটে বসে পড়ে। বারবার রূপসার সাথে কাটানো ওই মুহূর্তটাই আয়নের চোখে ভাসছে। এই মেয়েটা আমাকে পাগল করে দিবে, আমি আর সহ্য করতে পারছি না। আমি কি ওর আসক্ত হয়ে গেলাম? না না, তা কখনো সম্ভব না। ভালোবাসতে পারবো না কখনো, শুধু কষ্ট দিয়ে যাব, তাহলে ও আমাকে মুক্তি দিয়ে দিবে। প্রায় অনেকক্ষণ পর রূপসা রুমে আসে। ঠান্ডায় পুরো জমে গেছে মেয়েটা। রুমে এসে দেখে আয়ান খাটে উল্টো দিক হয়ে শুয়ে আছে। ঘুমিয়ে আছে কিনা বুঝতে পারছে না রূপসা। আলমারি থেকে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে রূপসা। অনেকক্ষণ পর বের হয়ে আসে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছে হয়তো। রুমে এসে ব্যালকনিতে চলে যায়। কেন জানি বারবার শুধু কান্না পাচ্ছে তার। আয়ন কি কোনোদিনই তাকে বুঝবে না? রাতে সবাই ডিনার করে রুমে চলে আসে। রূপসা খেতে চাইছিল না, কিন্তু তার শাশুড়ি মা জোর করে খাইয়ে দিয়েছে। রুমে এসে দেখে আয়ন খাটে বসে আছে। রূপসার দিকে একবার শান্ত চোখে তাকায়। রূপসা চাদরটা আর বালিশটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আজ আর আয়নকে জিজ্ঞেস করেনি সে কোথায় ঘুমাবে। আয়ন বেশ অবাক হয়। যে মেয়ে 2 দিন আগেও ব্যালকনিতে ঘুমাতে যেতে চাইতো না, ভয় পেত, সে আজ নিজে নিজেই চলে গেল। অবশ্য তাতে আয়নের কিচ্ছু আসে যায় না। আয়ন বিছানায় শুয়ে পড়ে। রূপসা ব্যালকনির গ্রিলের সাথে হেলান দিয়ে বসে আছে। মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। অনেক শীত শীতও লাগছে, কিন্তু চাদর তো একটাই এনেছে, যেটা ফ্লোরে বিছিয়ে ঘুমাবে। রূপসা কিছুক্ষণ বসে থেকে বালিশটা নিয়ে শুয়ে পড়ে। এরকম মাথা ব্যথা আর এত শীতে ঘুম আসবে কিনা সেও বুঝতে পারছে না। সকালে মাথাটা ভার ভার লাগছে, উঠতে চেষ্টা করলেও পারছে না।
কিন্তু রূপসা অনুভব করতে পারছে সে নরম কিছু একটার উপর শুয়ে আছে। রাতে তো ফ্লোরে শুয়েছিল, তা আবার শুধু একটা চাদর বিছিয়ে। ভালো করে দেখার চেষ্টা করলো সে কোথায় শুয়ে আছে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতে দেখে আয়ান। রূপসা খাটে শুয়ে আছে আর আয়ান তার মাথার কাছে বসে ঘুমিয়ে পড়েছে। আয়ান এভাবে কেন বসে আছে, আর রূপসা রুমেই বা কি করে এলো? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তার। কোনো রকমে উঠে বসতেই আয়ান চোখ মেলে তাকায়। রূপসা এক দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে আছে। এখন কেমন আছো? রূপসা আয়নের কথাই কিছু বুঝতে পারছে না, সব যেন তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি হয়েছিল তার? আমার কি কিছু হয়েছিল? রূপসার এমন কথায় আয়ন চোখ বড় বড় করে তাকায়। এই মেয়ে তো দেখি সত্যি একটা বাচ্চা। নাহলে কেউ এইভাবে জিজ্ঞেস করে জ্বর এসেছে অথচ তার কোনো খবর নেই। তোমার জ্বর এসেছিল, কে বলেছিল কাল ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে? আচ্ছা, আপনি কি বৃষ্টিতে ভেজাও পছন্দ করেন না? যদি বলি না? তাহলে আমি আর কোনো দিনও ভিজবো না। সত্যি ও অন্যরকম, কেমন আমার পছন্দটাকে গুরুত্ব দেয়। অন্য কোনো মেয়ে হলে হয়তো এতটা গুরুত্ব দিত না। ওর কাছে আমার অনেক গুরুত্ব আছে বলে হয়তো আমার সব রকম অত্যাচার সহ্য করছে মনে মনে। আমি তো ব্যালকনিতে শুয়েছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? আয়ন কিছুক্ষণ চুপ করে থেকে ভাবে। কাল রাতে আয়ন কিছু বলার আগে রূপসা যখন ব্যালকনিতে চলে গিয়েছিল, তখন আয়ন বুঝতে পারে রূপসার হয়তো কিছু হয়েছে। না হলে প্রতিদিনের মতো তাকে জ্বালাতন করলো না কেন? আয়ন প্রথমে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রাতে ঘুম ভেঙে গেলে উঠে একবার রূপসাকে দেখে আসবে ভাবে। আয়ন ধীরে ধীরে ব্যালকনির দরজাটা খুলে দেখে রূপসা ঠান্ডায় কাঁপছে। এখন তো এতটাও শীত না, তাহলে ও এভাবে কাঁপছে কেন? ঠিক আছে তো। আয়ন ঝটপট করে রূপসার মাথার কাছে বসে রূপসার কপালে হাত দিয়েই চমকে ওঠে। এ তো অনেক জ্বর, এত জ্বর নিয়েও কিভাবে শুয়ে আছে? আয়ন কিছু না ভেবে রূপসাকে কোলে তুলে রুমে নিয়ে আসে। তারপর বিছানায় আস্তে করে শুইয়ে দেয়। এই মুহূর্তে কোনো ডাক্তারকে ডাকাও সম্ভব না। কাল সকাল অবধি তো অপেক্ষা করতেই হবে। আয়ন ভাবে তার মাকে জানাবে। মা হয়তো চিন্তা করবে, তাই আর ডাকেনি। নিজেই কিছুক্ষণ রূপসার মাথার কাছে বসে জলপট্টি দেয়। তারপর রূপসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়ে আর বুঝতেই পারেনি। কি হলো, চুপ করে আছেন যে? আমি নিয়ে এসেছিলাম। আয়নের কথা শুনে রূপসার মুখে হাসি ফুটে ওঠে, চোখ দুটো ভিজে আসছে। তবে কি সত্যি আয়নের মনে রূপসা জায়গা করে নিতে পেরেছে? তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করো, আমি ডাক্তারকে ফোন করে বলে দিচ্ছি, উনি এসে দেখে যাবে তোমাকে। বাই দেবে, তুমি উঠতে পারবে তো? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, উঠে বসো। রূপসা ওঠার চেষ্টা করলেও অনেক কষ্ট হচ্ছে তার। জ্বরটা যে কমেনি, মাথাটাও ভার হয়ে আছে। কোনো রকমে খাটের কোণে ধরে ওঠার চেষ্টা করছে। আয়ান দেখেই বুঝতে পারছে এই মুহূর্তে রূপসার উঠে আসা সম্ভব হবে বলে মনে হয় না। আয়ান এগিয়ে এসে রূপসাকে ধরে দাঁড় করায়। আস্তে আস্তে ওয়াশরুমের কাছে নিয়ে যায়। আমি যেতে পারবো, আপনি যান। ওকে, তুমি আসো, আমি রুমেই আসি। ঠিক আছে। রূপসা ওয়াশরুমে চলে গেলে আয়ান খাটে বসে থাকে। কিছুক্ষণ পরই রূপসা বের হয়ে আসে। আয়ান আবার রূপসাকে ধরে ধরে নিয়ে খাটে বসায়। আয়ান রূপসার পিঠের দিকে একটা বালিশ দিয়ে আধশোয়া করে বসিয়ে দেয়। তুমি একটু বসো, আমি আসছি। একদম উঠবে না, কেমন? রূপসা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আয়ান দ্রুত নিচে আসে। আয়ানের মা টেবিলে খাবার সাজিয়ে রাখছে আর আমান বসে ফোন টিপছে। কিরে, রূপসা কোথায়? ও উঠেনি? হ্যাঁ মা, উঠেছে। তাহলে ও আজ নিচে আসলো না যে? আয়ান ভাবে তার মাকে সবটা বলে দিলেই ভালো হয়। আসলে মা, ওর জ্বর এসেছে। কি বলছিস, কখন? তুই আমাকে আগে বলিসনি কেন? এই জন্যই তো আজ মেয়েটাকে দেখছি না। মা তুমি ব্যস্ত হও না, আমি রাতে ওর মাথায় জলপট্টি দিয়েছি। শুধু জলপট্টি দিলেই তো সারবে না ভাইয়া, ডাক্তারকে ফোন করে দাও। আমি ফোন করেছি, উনি আসবেন কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তুমি ভাবির খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, বলছি যে মা, ওর ব্রেকফাস্টটা রুমে নিয়ে যাই। আসলে ও ভালো করে উঠে দাঁড়াতেও পারছে না, তাই। আয়নের মা আয়নের কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে। এই কি সেই আয়ন যে কিনা রূপসাকে সহ্যই করতে পারতো না? আয়নের মা তাড়াতাড়ি করে রূপসার জন্য খাবার রেডি করে দেয়। এই নে যা বাবা, মেয়েটা তো এখানে এসে খেতেও পারবে না। তার চেয়ে ভালো তুই ওকে রুমেই খাইয়ে দিয়ে আয়। আচ্ছা মা। আয়ন খাবারটা নিয়ে চলে যায়। খুশিতে আয়নের মার চোখে পানি চলে এসেছে। মা, আমার কি মনে হয় জানো, ভাবির প্রতি ভাইয়ার মায়া জন্মেছে। তুমি দেখো, ভাইয়া ঠিক ভাবিকে মেনে নিবে। হ্যাঁ বাবা, তাই যেন হয়। মেয়েটাকে যেন আর কষ্ট পেতে না হয়। আয়ন রুমে এসে দেখে রূপসা ঠিক আগের মতোই বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটার বসে থাকতে বোধহয় কষ্ট হচ্ছে। আয়ন খাবারটা নিয়ে রূপসার পাশে বসে নিজের হাতে রূপসার মুখের সামনে খাবারটা ধরে। নাও খেয়ে নাও, ডাক্তার বোধহয় চলে আসছে।
রূপসা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আয়ান তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। রূপসা হাসি মুখে খাবার নিয়ে নেয়। আয়ান রূপসাকে খাইয়ে দিয়ে পানি খাওয়ায়, তারপর নিজের পকেট থেকে রুমাল বের করে রূপসার মুখটা মুছে দেয়। নাও এবার শুয়ে পড়ো, ডাক্তার আসুক। রূপসা বাধ্য মেয়ের মতো আয়ানের কথায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রূপসার শ্বশুর শাশুড়ি আসে, সাথে আমানও আসে। তাদের দেখে বোঝা যাচ্ছে অনেক টেনশনে আছে। এখন কেমন আছিস মা? ভালো মা। কেন ওষুধ খাওনি? ঠিকমতো উঠে দাঁড়াতে পারছো না, কি করে বলছো ভালো আছি? তুমি মিথ্যা বলি বুঝি আমরা মেনে নেব? না বাবা, সত্যি এখন একটু ভালো আছি। আপনারা শুধু শুধুই চিন্তা করছেন। ভাইয়া, ডাক্তার আসছে তো? হ্যাঁ, আসলে অনেক সকালে তো ফোন দিয়েছিলাম, বোধহয় ঘুম থেকে ওঠেনি, এখন তো চলে আসছে হয়তো। আয়নের মা রূপসার মাথার কাছে বসে। রূপসা, তুমি এখন রেস্ট করো। আর হ্যাঁ, কিছু লাগলে আয়ানকে বলো কিন্তু, কেমন? ঠিক আছে মা। কিছুক্ষণ পর ডাক্তার আসে, রূপসাকে দেখে কিছু ওষুধ লিখে যায়। আয়ন আমানকে পাঠায় ওষুধ আনতে, কারণ সে রূপসাকে একা ছেড়ে যেতে চাচ্ছে না। আয়ন এক গ্লাস গরম দুধ আনে, দুধের গ্লাসটা বিছানার পাশের টেবিলটাতে রেখে রূপসাকে ডাকে। রূপসা, একটু ওঠো, কেন? দুধটা খেয়ে নেবে, ওঠো। রূপসা দুধের কথা শুনতে কেমন বমি চলে আসে। বেচারির এই একটা মহা সমস্যা, দুধ খেতে পারে না। খাবে কি? দেখলেই তো দৌড়ে ওপরে থাকে। উম, এখন তো খিদে নেই। না থাকলেও খেতে হবে, চুপচাপ উঠে বসো ফার্স্ট। রূপসার এই মুহূর্তে কেঁদে দিতে ইচ্ছে করছে। এখন কি বলবে আয়নকে? কি বলে ম্যানেজ করবে? সে তো কোনোভাবেই দুধ মুখে দেবে না। আমি দুধ খেতে পারি না, বমি আসে। রূপসার কথা শুনে আয়ন রেগে রূপসার দিকে তাকায়। এই মেয়ে, এমনিতে এত দুর্বল হয়ে গেছো, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছো না, আর বলছো বমি আসে? আয়নের ধমকে রূপসা খানিকটা কেঁপে ওঠে। ভয়ে কেঁদেই দিয়েছে, কিন্তু আয়ান নাছোড়বান্দা, না খাইয়ে যাবে না। আয়ন এক প্রকার টেনে রূপসাকে শোয়া থেকে ওঠায়। তারপর রূপসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে দুধের গ্লাসটা রূপসার মুখের সামনে আনে। বমি আসে, প্লিজ জোর করবেন না। আর একটা কথা বললে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো, খাও বলছি। রূপসা আয়নের ধমকানিতে কিছুটা দুধ খেয়ে নেয়। করেছো বমি? রূপসা অসহায়ভাবে মাথা নাড়িয়ে না করে। বাকিটা শেষ করো কুইক। রূপসা আয়নের কথায় অনিচ্ছা সত্ত্বেও বাকি দুধটুকু খেয়ে নেয়। আয়ান আজ অফিসে যাওয়ার কথা থাকলেও যায়নি। সারাদিন রূপসার সাথে সাথেই থেকেছে, এক মুহূর্ত যেন বাইরে যায়নি। রাতে রূপসাকে সকালের মতোই আয়ান ঘরে খাবার এনে খাইয়ে দেয়। রূপসাও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। এখন এতটা খারাপ না লাগলেও এই অবস্থায় দাঁড়াতে কষ্ট হচ্ছে রূপসার। তাও কি আর করার, তাকে তো তার জায়গায় যেতেই হবে। রূপসা ধীরে ধীরে চাদরটা আর বালিশটা হাতে নেয়। আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রূপসা ব্যালকনির দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছো? ঘুম পাচ্ছে তাই। হ্যাঁ তো? রূপসা আয়নের দিকে তাকায়। এই অবস্থায় তোমাকে বেলকনিতে থাকতে দেবো? এতটা অমানুষ আমি না। ও, শুধু মনুষ্যত্ববোধ দেখানোর জন্যই এত কিছু? ভালোবাসা নেই? থাক, আপনার দয়া না করলেও চলবে। আমি ব্যালকনিতেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। জাস্ট শ্যাট আপ রূপ, আর একটা কথা বললে তোমার অবস্থা আমি কি করি দেখতে পারবে। চুপচাপ বিছনায় এসে শুয়ে পড়ো। রূপসা আয়নের ডাকে চমকে যায়। এই প্রথম তাকে কেউ আদুরে ডাক দিল। আচমকাই রূপসার মুখ থেকে বেরিয়ে আসে, রূপ। সরি, আই মিন রূপসা। রূপসা মুখে কিছু না বললেও আর আয়ান কিছু স্বীকার না করলেও আয়নের মনে যে রূপসার প্রতি ভালোবাসা আছে তা বুঝতে বাকি নেই রূপসার। রূপসা মুচকি এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আয়ান একটা বালিশ নিয়ে সোফায় চলে যায়। রূপসা মাথা তুলে দেখে আয়ান সোফায় শোয়ার ব্যবস্থা করছে। আপনি ওখানে কি করছেন? দেখতে পারছো না? আমি কি এতই মোটি যে পুরো বিছানা একা দখল করে ঘুমাবো? আপনি তো আমার পাশেই ঘুমাতে পারেন, তাই না? আমি বরং একেবারে ওই পাশে শুয়ে থাকবো। আয়ান কিছু বলতে গিয়ে বলে না। কিছুক্ষণ চুপ থেকে বালিশটা নিয়ে বিছানায় ফেলে সোজা হয়ে শুয়ে পড়ে। রূপসাও মুখে এক চিলটে হাসি নিয়ে চোখ বন্ধ করে। আয়নের চোখে এখনো ঘুম নেই। রূপসাকে প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন সহ্য করতে পারছে। তাছাড়া আজ দুজন একসাথে, কখনো ভাবতে পারেনি রূপসার এত কাছাকাছি আসবে। কিভাবে রূপসাকে ডুলে ঠেলে দেওয়া যায় সে তো সর্বদা এই ভাবনাই থাকতো। হঠাৎ হাতে গরম কিছু স্পর্শ পেয়ে আয়নের ধ্যান ফেরে। পাশে তাকাতে দেখে রূপসা আয়নের হাত ধরে আছে। আমি কি আপনার হাতটা জড়িয়ে ধরে ঘুমাতে পারি? তুমি ঘুমাওনি? না, আসলে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছিল। সেটা তো পারবো না, আপনি যা রাগী।
তাই আপনার হাতটা ধরেই ঘুমাবো। আয়ন রূপসার কিছুটা কাছে এসে কপালে হাত রাখতে বুঝতে পারে জ্বরের মাত্রাটা বেড়েছে। রাতে খাওয়ার পর তো ওষুধগুলো খাইয়েছিলাম, তাহলে এখন জ্বরটা কমেনি, বরং আরো বাড়ছে মনে হচ্ছে। আয়নের কোনো উত্তর না পেয়ে রূপসা আয়নের হাতটা নিজের কাছে নিয়ে চোখ বন্ধ করে। রূপ, তোমার জ্বরটা প্রচন্ড বেড়েছে, তুমি একটু থাকো, আমি এখনই যাবো আর আসবো। কোথায় যাবেন আপনি? জলপট্টি নিয়ে আসি, তুমি থাকো। জ্বর না কমলে তো কষ্ট হবে আর ঘুমও আসবে না। তাতে আপনার কি? আয়ন চুপ মেরে যায়। সত্যি তো আমার কি, এত মায়া দেখানোরই বা কি আছে? ও চলে গেলেই তো আমি মুক্ত। তুমি থাকো, আমি আসছি এখনই। না, না মানে? এখন কোথাও যেতে হবে না, এমনিই জ্বর কমে যাবে। আপনি থাকুন। 2 মিনিট লাগবে রে বাবা, কেন জেদ করছো বলো তো? আমি কিচ্ছু জানি না, এখন যেতে হবে না, ব্যাস। বললাম না, জ্বর এমনিতেই কমে যাবে। আয়ান কিছু না বলে রূপসাকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। রূপসাও আয়ানকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আয়ান রূপসার মুখ দেখার চেষ্টা করে। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। সকালে রূপসার ঘুম ভাঙলেই চোখ মেলে তাকাতেই বেচারির চোখ বড় বড় হয়ে আসে। আয়নের বুকে ঘুমিয়েছিল সে, ভাবতেই পারছে না। তারপর হঠাৎ রাতের কথা মনে পড়তেই হতাশ হয়ে যায়। ধুপ, কি ভেবেছিল আর কি হয়ে গেল? কাল রাতে তো সেই প্রথম আয়নের হাত জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছিল। আয়ন নিজে থেকে তো আসেনি। মন খারাপ করে আস্তে আস্তে উঠে বসতেই আয়নের ঘুম ভেঙে যায়। রূপসাকে উঠতে দেখে আয়ন শোয়া থেকে উঠে বসে। জ্বর কমেছে তোমার? হ্যাঁ, এখন কমেছে বোধহয়। মাথাটাও আর ভার লাগছে না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নিও। আমি ফ্রেশ হয়ে তোমার খাবার রেডি করছি, পরে আবার ওষুধ খেতে হবে। আমি নিচে গিয়ে খেতে পারবো, সমস্যা নেই কোনো। শিওর? হ্যাঁ। ওকে, তাহলে যাও ফ্রেশ হয়ে আসো। আয়নের মা রূপসার জন্য খাবার রেডি করে টেবিলে রাখে। এত বেলা হয়ে গেল, মেয়েটাকে খাওয়ানো হয়নি এখনো। ছেলেটার কথা যে কি বলবো, কোনো দায়িত্ব বোধ নেই। কিছুক্ষণ পরই দেখে আয়ন আর রূপসা আসছে। আয়ন এক হাতে রূপসার হাত ধরে সিঁড়ি দিয়ে নামাচ্ছে। কিরে, ওকে নিয়ে নামতে গেলি কেন? ঘরেই তো খাওয়াতে পারতিস। ও নিজেই বললো সবার সাথে ব্রেকফাস্ট করবে, তো আমি কি করব? আচ্ছা ঠিক আছে। এখন কেমন আছিস রূপসা? ভালো মা। জ্বরটা কমেছে তো? হ্যাঁ। আয়ন রূপসাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও আরেকটা চেয়ার টেনে বসে পড়ে। মা, আমান আর বাবা কোথায়? আসছে বোধ হয়, ডেকে আসছি কিছুক্ষণ আগে। কিছুক্ষণ পরই আয়নের বাবা আসে। রূপসা, তোমার জ্বরটা কমেছে? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে বিকেলে আর একবার বলবো নিয়ে এসে দেখে যেতে। হ্যাঁ তাই করো, আমিও ভাবছিলাম। খাওয়া শেষ হলে আয়ন অফিসের জন্য রেডি হয়। কোথায় যাচ্ছেন? অফিস যেতে হবে আজকে। ও। সাবধানে থেকো আর রেস্ট নিও, নয়তো আবার জ্বর আসতে পারে। ঠিক আছে, একটা কথা বলি। বলো। আপনি বাড়ি ফেরার সময় আমার জন্য আইসক্রিম বা চকলেট নিয়ে আসবেন, প্লিজ। অবশ্য দুটো একসাথে হলেও সমস্যা নেই। আয়ন রূপসার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। এমন বাচ্চাদের মতো বায়না করছে, জ্বরে কি পাগল টাগল হয়ে গেল নাকি? ওকে ঠিক আছে। আয়ন চলে গেলেই রূপসা কিছুক্ষণ তার শাশুড়ি মায়ের সাথে গল্প করে কাটায়, তো কিছুক্ষণ টিভি দেখে। রাতে আয়নের অফিসের কাজ শেষ করতে অনেকটা লেট হয়ে গেছে। কাজের চাপে সারাদিন বাড়িতে ফোনও দিতে পারেনি। কিরে, এত দেরি হলো? মা, আজ একটু ব্যস্ত ছিলাম বেশি, তাই। তোমরা খেয়েছো তো? আমি তো সেই সন্ধ্যার পরেই ঘুমিয়েছিলাম। শরীরটা ভালো লাগছিল। ওরা নিজেই বোধহয় খেয়ে নিয়েছে। খাবার তো রূপসা টেবিলে রেখেই ছিল। তোমার কি হলো? এমনি মাথাটা একটু ধরেছিল, এখন ঠিক আছি। রূপসা রান্না করেছে? হ্যাঁ, কাজের মহিলা আজ আসেনি, ফোনও দিতে পারেনি। আমি রূপসাকে অনেকবার বারণও করলাম, রান্না করতে হবে না আজ, বাহির থেকে অর্ডার করে নিবনে। শুনলো না। আচ্ছা তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল। বিকেলে খেয়েছিলাম, তাই আর ক্ষুধা নেই। তুই ফ্রেশ হয়ে আয়, রূপসাকেও নিয়ে আসিস, মেয়েটা বোধ হয় খায়নি। না মা, তুমি ঘুমাও গিয়ে, আমরা খেয়ে নেবো, এত রাত জাগতে হবে না, যাও তুমি। আচ্ছা, রূপসাকেও নিয়ে আসিস কিন্তু, ও বোধ হয় খায়নি। আচ্ছা। আয়নের মা রুমে চলে গেলেই আয়নও নিজের রুমে যায়। গিয়ে দেখে রূপসা খাটে হেলান দিয়ে বসে আছে। আয়নকে এক পলক দেখে উঠে আসে। ফ্রেশ হয়ে নিন, ডিনার করবেন। তুমি খেয়েছো? রূপসা আয়নের মুখের দিকে তাকায়। চুলগুলো এলোমেলো হয়ে আছে।
টাইটাও ঠিক নেই, শার্টের ইনটাও কিছুটা এলোমেলো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। হ্যাঁ। মিথ্যে বলছে না তো? না। মাঝে বললো তুমি খাওনি। রূপসা আয়ানের কথা শুনে আর কিছু বলেনি, কারণ সে তো সত্যিই না খেয়ে আছে। কিন্তু তার শাশুড়ি জানলো কিভাবে? আশ্চর্য। আসলে খিদা ছিল না। দেখো, আমি মিথ্যা একদম সহ্য করতে পারি না। সো নেক্সট টাইমে যেন আর কখনো তোমার মুখে মিথ্যা না শুনি। নেক্সট টাইমে তো আপনি আমাকেই আশা করেন না, আবার আমার সত্যি কথা। আয়ান রূপসার কথা শুনে মাথা নিচু করে আছে। এই মুহূর্তে তার নিজের প্রচন্ড রাগ হচ্ছে। একটু বেশি ভাবছে এই মেয়েটাকে নিয়ে। কেন? কিসের জন্য? কোনো মানে নেই তো ওকে নিয়ে ভাবার। ও কথায় কথায় খোঁটা দিতে অলওয়েজ প্রস্তুত। আয়ানের চুপ থাকতে দেখে রূপসা বলে, যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। আয়ান কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। রূপসা নিচে গিয়ে আয়ানের খাবার রেডি করে। কিছুক্ষণ পর আয়ান এসে দেখে শুধু একটা প্লেটেই খাবার রেডি করা। তোমার প্লেট। খিদে নেই। রূপ। রূপসা আয়নের ধমক শুনে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে আয়নের জন্য একটা চেয়ার টেনে অপর একটা চেয়ারে নিজেও বসে পড়ে। বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। ওষুধ খেয়েছিলে? হ্যাঁ। ওকে, রাতেরটা খেয়ে নিও। আর জ্বর আসেনি তো? না। আচ্ছা, রুমে চলো। রূপসা আয়নের সাথে রুমে এসে আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আয়ন বিষয়টা খেয়াল করে। কি খুঁজছো? না, কিছু না। অসভ্য লোক, বেশি কিছু তো চেয়েছিলাম না, শুধু চকলেট আর আইসক্রিমই চেয়েছিলাম। দুইটা না পারলেও আইসক্রিমটা তো অন্তত আনতে পারতো। এত কিপটুস, উফ। আয়ন খেয়াল করছে রূপসা কিছুটা রেগে আছে আর মনে মনে কিছু বলছে। আয়ন ভালো মতোই আন্দাজ করতে পারছে বিষয়টা। তুমি ওষুধগুলো খেয়ে শুয়ে থাকো, আমি আসছি। রূপসা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টার কাছাকাছি প্রায়। এত রাতে আবার কোথায় যাবে? তাও বেচারির আইসক্রিম আর চকলেটের শোকে এতটা গুরুত্ব দেয়নি, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আয়ন বেরিয়ে পড়ে। রূপসা ওষুধগুলো খেয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর আসছে না। বারবার মনে হচ্ছে এত রাতে আয়ন কোথায় গেল। রূপসা শোয়া থেকে উঠে বসে থাকে। কিছুক্ষণ পরই আয়ন চলে আসে। রূপসা আয়নকে আসতে দেখে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে আয়নের হাতে চকলেট আর আইসক্রিমগুলো দেখে। এক লাফে বিছানা ছেড়ে উঠে আয়নের কাছে যায়। আপনি মনে রেখেছেন? আমিও ভাবলাম আপনি হয়তো ভুলেই গেছেন। আমার কত কষ্ট হচ্ছিল। হোয়াট? আইসক্রিম আর চকলেটের জন্য তোমার কষ্ট হচ্ছিল? হ্যাঁ তো। তুমি পারো বটে। বাই দেবে, অফিসে অনেক কাজের চাপ ছিল, তাই বাড়ি ফেরার সময় মনে ছিল না। তখন তুমি রুমে এসে খোঁজাখুঁজি করছিলে, দেখে মনে পড়লো তুমি হয়তো তোমার চকলেট আইসক্রিম খুঁজে যাচ্ছ। ভেবেছিলাম কাল আনবো, কিন্তু তুমি মনে মনে যে গালি দিলে। রূপসা আয়নের কথা শুনে হা হয়ে আয়নের দিকে তাকায়। আচ্ছা, আপনি কি মনোবিজ্ঞানী? মানে? না, আসলে আমি যে আপনাকে বকা দিচ্ছিলাম, আপনি বুঝলেন কি করে? তার মানে তুমি সত্যি সত্যি আমাকে বকছিলে? না না, বেশি বকা দিইনি তো। ওই শুধু একটু কিপটুস বলেছিলাম আর কি। হোয়াট কিপটুস? ওই যে কিপটে। তোমার কি মনে হয় আমি কিপটেমি করে আইসক্রিম আর চকলেট আনিনি? হ্যাঁ, না মানে না। কিপটে যখন বলে দিলে তখন তোমার আর এইসব খেতে হবে না। ডাফর। সরি তো, আর বলবো না। ফ্রিজে রেখে এসো, কাল খেও, এখন ঘুমাও। না, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি খেয়ে ঘুমাবো। ওকে, অ্যাজ ইউর উইশ বলেই শুয়ে পড়ে। বলছিলাম যে আমি কোথায় ঘুমাবো? আয়ন রূপসার কথা শুনে রূপসার দিকে ফিরে তাকায়। কেন? আমার কোলে ঘুমাবে, আসো, কোলে আসো। মানে? মানে বিছনায় আমার পাশেই ঘুমাবে, ড্যামেট। তো তখন কোলে বললেন যে? রূপ, চুপচাপ ঘুমাতে এসো, বেশি বক বক করবা তো খবর আছে। কয়টার খবর? আয়ন রূপসার কথা শুনে রেগে শোয়া থেকে উঠে বসতেই রূপসা এক দৌড়ে ব্যালকনিতে চলে যায়। আয়ন বিরক্ত হয়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রূপসাও বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে। সকালে চোখ মেলে তাকাতেই রূপসার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। সকাল 11টা বাজে। এতক্ষণ পড়ে পড়ে ঘুমিয়েছিলাম। পাশ ফিরে তাকিয়ে আয়নকেও দেখতে পাই না, হয়তো অফিসে চলে গেছে। রূপসা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে নামতেই দেখে আয়নের মা। রূপসা, এখন কেমন আছিস? জ্বর আর আসেনি তো? না মা, ভালো আছি এখন। মা, আমাকে উনি ডাকেনি। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজ। আমি আয়ানকে বারণ করেছিলাম ডাকতে। তোর এমনিতেই শরীরটা ভালো না, ঘুমালে মাথাটাও হালকা হবে। এখন বস, খেয়ে নে। ব্রেকফাস্ট করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিতেই দেখে তার মায়ের মিসড কল।
রূপসা ফোনটা ব্যাক করতেই ওপাশ থেকে রাইসা রিসিভ করে। হ্যালো আপু। হ্যাঁ রাইসা, কেমন আছিস? ভালো আছি আপু, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো। পড়াশোনা করছিস তো ঠিক মতো? আপু, মার সাথে কথা বলো আগে। তোমার সাথে কথা বলতে সেই ভোর থেকে অপেক্ষা করছে। আমি বুঝিয়েছি আপু হয়তো ঘুম থেকে ওঠেনি। এই কেমন কথা? উঠিনি কি আবার? হ্যাঁ, তুই তো ফোন দিতে পারতি। আচ্ছা, এখন কথা বলো তো। রাইসা ফোনটা তার মায়ের কাছে দেয়। হ্যালো, মা কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। বাবা কেমন আছে মা? তোর বাবাও ভালো আছে। রূপসা, তোর কোনো অসুবিধে হয় না তো ওই বাড়িতে? না মা, একদম না। হ্যাঁ মা, সবার সাথে মানিয়ে নিতে পেরেছিস, এটাই অনেক। হুম, ওনারা সবাই অনেক ভালো মা, আমাকে না অনেক ভালোবাসে। আয়নের সাথে রাগারাগি করিস না কখনো, ওর মনের মতো হয়ে চলতে চেষ্টা করিস। হ্যাঁ মা, আর শোনো মা, এখন থেকে তোমার যখন ইচ্ছে হবে সাথে সাথে ফোন দিবা, বুঝেছো? যতই রাত হোক বা যতই ভোর হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, তুই সাবধানে থাকিস। শোন না, রাইসা বলছে তোর শ্বশুরবাড়ি যাবে কয়েকদিন থাকতে। আমি এত করে বারণ করছি, শুনছে না আমার কথা। তুই একটু ওকে বুঝে না। বারণ করছো কেন মা? আমারও তো একা একা থাকতে ভালো লাগে না। রাইসা আসলে তো দুজন আবার একসাথে কয়েকটা দিন কাটাতে পারবো। তুমি রাজি হয়ে যাও প্লিজ। আরে বোকা মেয়ে, আমার রাজি হওয়ার কি আছে? আমি তো ভাবছি আয়ান তোর শ্বশুর শাশুড়ি কি ভাববে তাই। মা, তুমি ওনাদের চেনোই, ওনারা আরো বেশি খুশি হবে রাইসা আসলে, দেখো তুমি। আচ্ছা, এই নে রাইসার সাথে কথা বল। আপু, মাকে একটু বোঝাও না প্লিজ। তোর সাথে কয়েকটা দিন থাকবো, কোথাও ঘুরতে বের হব। মা রাজি হচ্ছে না। আরে তুই চিন্তা করিস না, মা রাজি হবে, আমি বলেছি মাকে। ওকে আপু, তোকে এতগুলো থ্যাঙ্কস। হয়েছে পাগলি মেয়ে, রাখছি এখন। ওকে আপু, খুদা হাফিজ। খোদা হাফেজ। রূপসা ফোনটা রেখে তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, হ্যাঁ, আয় ঘরে আয়। মা একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল না। মা আসলে আমার ছোট বোনটা আসতে চাইছে, আমার সাথে কয়েকটা দিন থাকতে চাইছে। তো ওকে নিয়ে আয়, আমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, না মা, তাও আপনাকে না জানিয়ে তো আনতে পারি না। শুধু মুখে মুখে মা বলে ডাকিস তাই না? ভাবলি কি করে আমি মেয়েটাকে আসতে দিতে রাজি হব না? এখন বাদ দে এসব। ওকে আনতে যাবে কে? তুই তো একা একা যেতে পারবি না। তাছাড়া তোর শরীরটাও ভালো না। এক কাজ কর, আয়ানকে ফোন দে, ওকে বল গিয়ে নিয়ে আসতে। ওকে মা, এখনই দিচ্ছি। রূপসা আয়নের নাম্বারে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে। হ্যাঁ বলো। আসলে একটা কথা ছিল। তো বলো। রাইসা বলছিল এখানে আসবে, তো ও একা আসতে পারবে না, আর আমিও গিয়ে আনতে পারবো না। তাই মা বলছিল আপনি যদি একটু কষ্ট করে নিয়ে আসতেন। কিছুক্ষণ আগে বললে না কেন? একটু পরে তো মিটিং আছে, কিছুক্ষণ আগে বললে ক্যান্সেল করে দিতাম। এখন তো সেটা সম্ভব না, তুমিও না, সব কিছুতেই লেট। আচ্ছা শোনো, আয়ান তো তোমাদের বাসা চেনে, ওকে পাঠাই। হ্যাঁ, সেটাই ভালো হয়, আপনার কাজেরও সমস্যা হবে না, তাছাড়া ভাই তো ফ্রি আছে। ওকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা। কিরে, কি বললো? আসলে মা, ওনার মিটিং আছে আজ, তাই আমান ভাইয়া কি বলছিল। হ্যাঁ, তাও ভালো হয়। আয়ান আমানকে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পরও আমান ফোন রিসিভ করেনি। কিছুক্ষণ পর আমান নিজেই আয়ানকে ফোন দেয়। হ্যালো। ভাইয়া সরি, আসলে ফোন সাইলেন্ট করা ছিল, তাই ফোন ধরতে পারিনি। এখন হাতে নিয়ে দেখলাম তোমার ফোন। আচ্ছা শোন, তুই কোথায় এখন? আমি তো বাসার কাছেই, ফ্রেন্ডদের সাথেই বসে আছি। কেন ভাইয়া? একটা কাজ করতে হবে তোর, রূপসাদের বাড়ি যেতে হবে আজ একবার। কিন্তু কেন? আরে রাইসা আসতে চাচ্ছে, রূপসার ছোট বোন। এখন তো রূপসার যাওয়া পসিবল না, আর আমিও মিটিংয়ে আটকে গেছি, তাই তোকে বলতে হলো। বাই দেবে, অ্যাড্রেসটা মনে আছে তো? হ্যাঁ ভাইয়া, মনে আছে। তাহলে তুই চলে যাস, ওকে? যেতে প্রবলেম হলে গাড়ি নিয়ে চলে যাস, ড্রাইভার চাচাকে আমি বলে রাখছি। ওকে ভাইয়া। ওকে, রাখছি, বাই। আয়ান ফোন কেটে দিলেই সাথে সাথেই আমান বাড়ি চলে আসে। রূপসা আমানকে দেখেই বলে, ভাই, উনি তোমাকে বলেছে। উনিটাকে? আরে তোমার ভাই। এমনভাবে উনি উনি করছো যেন তোমার কত বছরের পর। হ্যাঁ বলেছে, তোমার ওই গুন্ডি বোনকে নিয়ে আসতে। ওই দিন তো গিয়েছিলাম, বলে কি খুঁটাটাই না দিল। আজ না জানি কি বলে অপমান করে, আল্লাহ জান। আমার বোনটা মোটেও এমন না বুঝলে, ওর মনটা অনেক ভালো।
ওই কিন্তু জেদটা একটু বেশি। নিশ্চয়ই তুমি ওকে খোঁচা দিয়েছো, তাই রেগে গিয়েছিল। একটু একটু তো দিতেই হয়। তোমার বোন বলে কথা, আমার বিয়ানজি। আচ্ছা হয়েছে, এবার যাও। যাচ্ছি, রেডি হয়ে আসছি। ওকে। ওকে। আমান রেডি হয়ে রূপসাদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। রাইসা সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে, কিন্তু একটা কথা কিছুতেই তার মাথায় ঢুকছে না। তাকে নিয়ে যাবে কে? আপু? না, আপু তো একা আসবে না। তাহলে হয়তো বাড়ির ড্রাইভারকে পাঠাবে। ধুর, যাকেই পাঠাক, আমার দেখার বিষয় না। আমার আপুর কাছে যেতে পারলেই হলো, ব্যাস। রাইসা বসে ওয়েট করছে, এমন সময় দরজায় কেউ বেল বাজায়। রাইসা, দেখ তো কে এসেছে। কে আবার হবে মা? নিশ্চয়ই আপু ওদের ড্রাইভারকে পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে। আচ্ছা, আগে গিয়ে দেখবি তো নাকি? ওকে ওকে, যাচ্ছি। রাইসা পরিপাটি হয়ে গিয়ে দরজাটা খুলতেই চমকে ওঠে। আপনি? তো অন্য কারোর আসার কথা ছিল নাকি? আপনি আবার ফালতু কথা শুরু করে দিয়েছেন। ওই দিনও আপনার জন্য আমার মায়ের কাছে বকা শুনতে হলো। আজও যদি শুনি তো আপনাকে আমাকে আপনি কি? গুলি করে দেব। আমার রাইসার কথা শুনে হো হো করে হেসে দেয়। গুলি করলে তোমাকে এখান থেকে নিয়ে যাবে কে? শুনি। এত কিছু জানি না। আর আমি কি আপনার সাথে যাব নাকি? হুম হুম। ইয়েস ম্যাম, আপনাকে নিতেই আমি এসেছি। বাই দ্য ওয়ে, আপনি রেডি তো? নাহলে ঝটপট রেডি হয়ে নিন, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আমি যাব না আপনার সাথে, ব্যাস। ওকে ফাইন, তাহলে আমি গেলাম, টাটা। রাইসা বিথারি রাগে দুঃখে কান্না আসছে। এত আশা করে আছে বোনের সাথে আড্ডা মারবে, দুজন একসাথে ঘুরতে যাবে, শেষে কিনা সব শেষ হয়ে গেল। তাও এই ছেলেটার জন্য। উফ, হাপু যে কি দেশে আর মানুষ পেল না ওনাকে ছাড়া। শুনুন, কি হলো? আপনি বসুন, আমি আসছি। আমার মুচকে এসে ভেতরে এসে বসে। রুকসার মা আমাদের জন্য কফি করে নিয়ে আসে। কিছুক্ষণ বসে কথা বলার পর রাইসা আসে।